বিদ্বেষ স্টোরি হাউস। রাতে একা শোনার সাহস আছে তো? হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিথি স্টোরি হাউস। আজকেরও একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকের এই গল্পটার নাম নীরব লাশ। তো গল্পটা আমি শুরু করব। তো তার আগে যারা যারা এই চ্যানেলটায় নতুন আছো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এইরকম সত্যি ভৌতিক ঘটনা এই চ্যানেলে সবসময় আসতে থাকবে। তো বেশি কথা না বলে গল্পের দিকে যাওয়া যাক। আমি নীরব, ঢাকায় থাকি। আমার নানার বাড়ি মানিকগঞ্জের একটা আজও পাড়া গায়। একবার ঈদের দিনে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। সেখানে সপ্তাহে 2-3বার হাট লাগে। একদিন মামা একটা কাজে ব্যস্ত থাকায় আমাকে বলল, যা হাটে গিয়ে এই জিনিসটা নিয়ে আয়। আমি তার কথা মতো ইচ্ছে না থাকা সত্ত্বেও গেলাম। বাজার করতে করতে একটু দেরি হয়ে গেল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না ঠিক বলা যায় ওই কালী সন্ধ্যা। হাট থেকে আমার মামার বাড়ি ফেরার পথে একটা পুরনো পরিত্যক্ত ভিটে বাড়ি আছে। ওটা নিয়ে গ্রামের অনেক গুজব আছে। ওখানে নাকি ওই ভিটের মালিক যে ছিল, সে কোনো এক কারণে বড় আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কেন করেছিলেন সেই কারণটা এখনও অজানা। এছাড়াও সেখানে তেমন কেউ খুব বেশি যায় না। উল্লেখ, হাটে গিয়ে মামার কথার মতো 2টা বড় ইলিশ কিনেছিলাম। আমি যখন হাট থেকে ফেরার পথে ভিটের লাশের দিকে যাচ্ছিলাম, ঠিক তখন কেমন একটা পচা গন্ধ আসছিল আমার নাকে। আমি ভাবলাম ঝোপঝাড়ের মধ্যে হয়তো কোনো কুকুর বিড়াল বা কিছু একটা মারা গেছে, তাই এরকম উটকো গন্ধ। কিন্তু ব্যাপারটা কেমন জানি রহস্যময় মনে হলো। এবং ঠিক তখনই হঠাৎ কারো কান্নার শব্দ শুনতে পেলাম এবং তাকিয়ে দেখলাম ভিটের আম গাছের সাথে ঝুলছে রশ্মি। আরও একটু খেয়াল করতেই দেখতে পেলাম গাছের নিচে পড়ে আছে একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ, আর লাশের মুখটা খোলা। তখনই বুঝতে পারলাম ওইখান থেকেই আসছে সেই কান্নার আওয়াজ। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার অবস্থা। আমি প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করলাম এবং দূর ধোঁয়া পড়ার চেষ্টা করলাম। হঠাৎ দেখলাম সামনে একটা টর্চের আলো। আমার মামা আর মামাতো ভাই, যেহেতু আমি এখানে থাকি না, তাই আমার ফিরতে দেরি হওয়ার কথায় কোনো সমস্যা হলো নাকি তাই তারা খুঁজতে বেরিয়েছিলেন। আমি তখন ভয়ে কাঁপছি। মামা আমাকে দেখে জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে তোর? বাজার করতে এত সময় লাগে? ভাবলাম কোনো সমস্যা হলো, তাই এগিয়ে নিতে আসলাম। তখন কিছু বলতে যাব, ওই সময় পেছনে ফিরে দেখলাম ভিটে ফাঁকা। কোনো রশ্মি, লাশ বা উটকো গন্ধ কিছুই আর পাওয়া যাচ্ছে না। একবার ভাবলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু এটা তো মনের ভুল হওয়ার কথা না। আর আমি শহরের ছেলে, তাই লজ্জায় আর কাউকে কিছু জানালাম না। শহরের ছেলে, এই যুগের লেখাপড়া জানা ছেলে, এইসব বিশ্বাস করি, সাহস কম ইত্যাদি কথা শুনতে হতো, তাই চুপ করে থাকলাম। ওই কিছুটা অবাক হলাম এবং এটা দেখলাম যে আমি মাগরিবের আগে এই ভিটের এখানে এসেছি, আর এখন এসার আজান দিচ্ছে। সময় কিভাবে গেছে বলতেই পারবো না। মাগরিনের আজান শুনতেই পাইনি। আর ঠিক কিছুদিন পর ওই ঘটনা প্রায় ভুলেই গিয়েছি আমি। হঠাৎ একদিন খালাতো ভাই আমার সাথে গল্প করতে করতে বলল যে নাকি তুই নদীর মাছ ধরার জন্য যাবে। আমি বললাম, ব্যাপারটা তো মজার, পরের বার যে যখন যাবে সে যেন আমাকে সাথে নেয়, তাহলে 2 ভাই অনেক মজা করতে পারবো। এই জানালো আগামী মঙ্গলবার রাতে সে যাবে, আমাকে ডেকে নিয়ে যাবে। আমি অপেক্ষা করছি মঙ্গলবার রাতে। একটা সময় অপেক্ষার অবসান ঘটিয়ে সে আসলো এবং সে আমাকে ডাকতে 2 ভাই চললাম মাছ ধরার জন্য। আজকে তাকে কেমন অস্বাভাবিক লাগছিল। ভাবলাম হয়তো ঘুমের কারণে এমন লাগছে, আর এমনিতে রাতে সব অদ্ভুতই লাগে। এত সব চিন্তা বাদ দিয়ে নদীতে নামলাম মাছ ধরার জন্য এবং মাছ ধরতে থাকলাম। তবে সে অনেক বেশি মাছ ধরছিল। সে আস্তে আস্তে গভীর পানিতে যেতে লাগলো এবং আমাকেও ডাকছিল, এইদিকে আয়, এইদিকে আয়, মাছ অনেক বেশি, এইভাবে ডাকছিল সে আমাকে। আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছিল সব কিছু। তার ডাকে সাড়া দিয়ে যেই আমি গভীর পানিতে দিকে এগিয়ে গেলাম, ঠিক তখন
চাঁদের আলোয় খুব ভালো করে খেয়াল করলাম, এ তো আমার খালাতো ভাই না, এ অন্য কেউ। আরও একটু ভালো করে খেয়াল করে দেখলাম এটা সেই ভিটের লাশ। আমার হাত পা ভয়ে হিম হয়ে গেল। আমি প্রাণপণে ছুটতে পারলাম, হাঁটু পানি থেকে উঠে গিয়ে দৌড় পালালাম, চেষ্টা করলাম। পেছনে ফিরে দেখলাম সেও আমাকে ডাকতে ডাকতে পেছনে পেছনে আসছে। আমি ছুটে পালাতে পালাতে একটি সামনে যেতেই দেখলাম কেউ একজন আসছে সামনে দিয়ে। সেটা কি মানুষ নাকি অন্য কিছু, এটা ভেবে আমি আরও ভয় পেয়ে গেলাম এবং অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমি মামার বাড়িতে বিছানায়। খালাতো ভাই আমাকে ওইখানে ডাকতে এসে শুনছিল আমি নাকি মাছ ধরতে গেছি। তখন সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে, তাই সে আমার খোঁজে বেরিয়েছিল। কিন্তু হয়েছিল জানতে চাইলো সবাই, তখন সব বললাম তাদের। মামা সব শুনে একটা হুজুরের ডেকে পানি ভরা খাইয়েছিলেন। পানি ভরা খাওয়ার পর কিছু আমি জানি কি জন্য কি হয়েছিল সব আমি ভুলে গিয়েছিলাম। অনেক চেষ্টা করার পরও এই চিন্তা আর ভয় পেয়ে থাকি যে আসতে পারছিলাম না। মনে ভাবলাম ওই দিন খালাতো ভাই না গেলে হয়তো প্রাণটা হারাতে হতো। ঘুমের মধ্যে অনেক দিন আতঙ্কে উঠতাম। একদিন বিকেলে মাঠে খেলতে গেলাম এবং খেলা শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমি একা বাসায় ফিরেছিলাম আর তাই কিছুটা ভয় করতে লাগলো। হঠাৎ দেখি কোথা থেকে যেন মামার বাসা ফিরেছে। একটু সাহস পেলাম মনে এবং মামার সাথে বাসার দিকে গেলাম। ভিটের কাছে আসতেই দেখলাম মামাতো ভাই আসছে মামার দিকে। তখন মামা বলল সে নাকি দোকান পাড়ে কিছু একটা রেখে এসেছে। এইটা বলে সে চলে গেল। আমিও মামাতো ভাইয়ের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? তখন সে বলল সামনেই কোথাও যাবে। আমি তখন তাকে বললাম যাওয়ার দরকার নেই, চলো বাড়ি ফিরে যাই। তখন দুই ভাই বাড়ি ফিরলাম। ফেরার পর দেখলাম মামা ঘরে শুয়ে আছে। আমি মামাকে ঘরে দেখে বললাম মামা তুমি তো তাড়াতাড়ি কি বা বাসায় আসলে? তখন তিনি বললেন তিনি নাকি সারাদিন জ্বরের কারণে বাসাতেই ছিল, এখন সারা বিকেল শুয়েছিল। মামার কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম আমি। তাহলে ওটা কে ছিল? আমি তো অনেকটা রাস্তা মামার সাথেই আসলাম, বুঝতে আর বাকি রইল না যে ওটা খারাপ কিছু ছিল। আমি বসে পড়লাম মামার পাশে। উনি হয়তো বুঝতে পারলেন খারাপ কিছুর কথা, কিন্তু কিছুই বললেন না। খুব শীঘ্রই ঢাকায় ফিরতে হবে। এমন সময় এক রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলাম। গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে কিছুটা দূরে হয়। আমি এমনিতে এখানে অনেক ভয়ে আছি, তাই সাহস দেখালাম না। একা বের না হয়ে মামাতো ভাইকে ডেকে তাকে সাথে নিয়ে বের হলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার পর মামাতো ভাই বলল ওই দিকে একটু দূরে নাকি ছোট একটা ডাব গাছ আছে, গাছে অনেক ডাব আছে, চুরি করে খেতে চাইল সে। এত রাত, তাই আমি ভয় মানা করে দিলাম, কিন্তু সে বলল সে একা ভয় যেতে পারে না, তাই দুজন মিলে যেতে চায়। এছাড়াও আমি তো খুব শীঘ্রই ঢাকায় চলে যাব, তাই যাওয়ার আগে একটু মজা হবে। তখন আমি এত কিছু না ভেবে তার সাথে যেতে লাগলাম। একটু এগোতেই শুনলাম পেছন থেকে আমার মামাতো ভাই ডাকছে আমাকে, অথচ সে তো আমার সাথেই ছিল। খেয়াল করে দেখলাম আমার সাথে তো কেউ নেই। ভয় পেয়ে দৌড়ে তার কাছে গেলাম। সে বলল সে নাকি তার ফোন ঘরে রেখে এসেছিল। তখন একটা কল আসার কারণে সে ফোন আনতে ঘরে যায় এবং এসে দেখে আমি নাকি ওই দিকে যাচ্ছি। তখন তাকে আমি সব বললাম এবং সেও কিছুটা ভয় পেয়ে গেল। সে রাতে আর ঘুম হলো না। সকালে মামাকে ডেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। সব শুনে তিনি একটা ভালো হুজুরকে ডেকে আনলেন। সব শুনে হুজুর বললেন হয়তো খারাপ কিছু জিনের নজর লেগেছে আমার ওপর। তিনি আয়াতুল কুরসি একটা কাগজে লিখে একটা তাবিজে ভরে ওটা আমার গলায় বেঁধে দেন, সাথে সাথে আরও কিছু দেন, পরে ঝাড়ঝুঁক করে এবং পানি পোড়া দেন। তারপর সেদিন বিকেলে আমি ঢাকায় চলে আসি। এরপর আর আমার সাথে কোনো সমস্যা হয়নি। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমরা শুনলে এবং তোমরা কমেন্টে বলো যে গল্পটা কতটা তোমাদের ভালো লাগলো এবং গল্পটাকে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।